যারা জয়েন করতেছে একটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, কমেন্টে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও সবাই। কমেন্টে সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা জয়েন করছো সবাই একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তাড়াতাড়ি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আমি শুরু করে দিব। আর সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও, অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা জানাও। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা এন্ট্রপি পড়াইছিলাম। আমাদের এন্ট্রপির আমরা যে ডেফিনেশনটা দিছিলাম সেটা হচ্ছে আমরা এরকম, যে আমাদের কোনো একটা বস্তু, ওই বস্তুর যে কাজ করার যে অক্ষমতা, এই অক্ষমতাকে আমরা বলি এন্ট্রপি। এবং কাজ করার যে অক্ষমতা, এটা কেমন ছিল, যে আমাদের সাধারণত দুইটা বস্তুর মধ্যে যখন আমাদের তাপমাত্রার পার্থক্য থাকে, তখন আমাদের একটা বস্তু থেকে আরেকটা বস্তুর দিকে তাপ প্রবাহিত হয়। আর যখন তাপ প্রবাহিত হবে, এই তাপটাকে আমরা ইঞ্জিনের মাধ্যমে কাজে রূপান্তর করতে পারবো। কিন্তু কথা হচ্ছে, যদি দুইটা বস্তুর তাপমাত্রা কখনো সমান হয়ে যায়, তখন আমাদের একদিক থেকে আরেক দিকে তাপের কোনো প্রবাহ হয় না। আর এই অবস্থাটাকে আমরা বলি তাপীয় সমতা। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, দুইটি বস্তু যখন তাপীয় সমতায় থাকে, তখন তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হয় না। আর যদি তাপের আদান প্রদান না হয়, সেখান থেকে কখনো ওই তাপটাকে যে আমরা নর্মালি কি করি, যে তাপটা আমাদের আদান প্রদান হয় তাকে কাজে রূপান্তরিত করি। তো যেহেতু আমার তাপটা প্রবাহিত হচ্ছে না বা কোনো তাপের আদান প্রদান হয় না, যার কারণে আমরা কোনো কাজ পাই না বা কাজে রূপান্তর করতে পারি না। এবং আমরা আরেকটা জিনিস বলছিলাম, যখন আমাদের কোন একটা বস্তু তাপ গ্রহণ করে, তখন তার এন্ট্রপি বাড়ে, আর তাপ ছেড়ে দিলে তার এন্ট্রপি কমে। এখন একটু খেয়াল করে দেখো, আমরা এক কথায় এই জিনিসটা বলতে পারি, আমাদের প্রকৃতির সাধারণ নিয়ম কি? আমাদের প্রকৃতির সাধারণ নিয়ম হচ্ছে, তাপ সব সময় উষ্ণ তাপমাত্রার বস্তু থেকে শীতল তাপমাত্রার বস্তুর দিকে যাবে। এখন তাপ যখন আমাদের নর্মালি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে শীতল তাপমাত্রার কম তাপমাত্রার বস্তুর দিকে যাবে, তখন আমাদের বলতে পারি একটা কাজ হবে, অর্থাৎ তাপের দ্বারা কাজ করা সম্ভব। কিন্তু যখন দেখা যাবে দুইটি বস্তু তাপীয় সমতায় চলে আসলো বা সাম্যাবস্থায় চলে আসলো, তখন আর আমাদের কাজ করা সম্ভব না। এর মানে আমরা একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে দুইটি বস্তু, আমাদের মনে করো এটা হচ্ছে আমাদের একটা বস্তু আর এটা হচ্ছে আরেকটা বস্তু। এই দুইটা বস্তু যদি আমাদের তাপীয় সমতায় থাকে, তাপীয় সমতায় বা সাম্যাবস্থায় থাকে, তখন আর কাজ করা সম্ভব না। অর্থাৎ কাজ করা সম্ভব না বলতে আমি কোন কাজ বলতেছি, যেটা তাপের দ্বারা কাজ, মানে হচ্ছে তাপ যে প্রবাহিত হয়, ওই তাপটাকে আমরা কাজে রূপান্তর করি। এই যে আমার এই জিনিসটা আর সম্ভব হবে না যদি তাপমাত্রা কোনো পার্থক্য না থাকে। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের প্রকৃতির সাধারণ নিয়ম হচ্ছে, আমাদের প্রকৃতির যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আমাদের প্রকৃতির সাধারণ নিয়ম অনুযায়ী আমরা একটা কথাই বলতে পারি, তাপ সবসময় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হয়। এখন উষ্ণ বস্তু যখন তাপ ছেড়ে দিবে, শীতল বস্তু যখন তাপ
গ্রহণ করবে, বুঝতেই পারতেছো উষ্ণ বস্তু আস্তে আস্তে শীতল হবে, শীতল বস্তু আস্তে আস্তে উষ্ণ হবে, একসময় তারা সাম্যাবস্থায় চলে আসবে। কিন্তু আমাদের পৃথিবীতে যে বস্তুগুলো আছে এই বস্তুগুলার অবস্থা এমন যে এত বেশি ভ্যারিয়েশন, এখানে এত সহজে তারা তাপীয় সমতায় আসে না। এর মানে তোমার প্রকৃতির সব বস্তু এট এ টাইম তাপীয় সমতায় আসে না। কিন্তু কথা হচ্ছে জগতের তাপমাত্রা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমাদের এক সময় দেখা যাবে, অর্থাৎ বিজ্ঞানীরা এই জিনিসটা ধারণা করতেছে, যেহেতু তাপ উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হবে, এটা হচ্ছে একটা সাধারণ ধারণা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের এটা নর্মালি হয়। এই জিনিসটা হতে হতে একসময় কি দেখা যাবে, প্রকৃতিতে যে কোনো দুইটা বস্তু তুমি নাও না কেন, দুইটার তাপমাত্রা সবসময় কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ আমাদের পৃথিবীতে যতগুলা বস্তু আছে সবার তাপমাত্রা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি সবার তাপমাত্রা সমান হয় তখন কি একটা বস্তু থেকে আরেকটা বস্তুর মধ্যে কোনো তাপ যাবে না, তাপের কোনো আদান প্রদান সম্ভব হবে না। আর যদি তাপের আদান প্রদান সম্ভব না হয় সেখান থেকে কাজ পাওয়া সম্ভব না। এর মানে আমরা যে তাপের প্রবাহের কারণে কাজ পাইতাম, যদি প্রকৃতি সমতায় চলে আসে সেটা আমরা আর পাচ্ছি না। এবং বিজ্ঞানীদের ধারণা কখনো না কখনো পৃথিবীতে এই ধরনের সমতা আসবে যখন পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে। আর যদি সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, তাপের আদান প্রদান সম্ভব না। আর তাপের আদান প্রদান সম্ভব না হইলে ওই তাপের দ্বারা কোনো কাজ করা সম্ভব না। এই জিনিসটাকে আমরা বলি জগতের তাপীয় মৃত্যু নামে আমরা এটাকে নামকরণ করি, তাপীয় মৃত্যু। অনেক সময় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে তাপীয় মৃত্যু বলতে কি বোঝায়, তাহলে তাপীয় মৃত্যু এটা, এর মানে তাপ আছে কিন্তু তাপের আদান প্রদান না থাকার কারণে সেখান থেকে আমি কোনো কাজ পাচ্ছি না। এখন আলটিমেটলি এই যেহেতু তুমি কোনো তাপমাত্রার পার্থক্য যেহেতু নাই, তুমি কোনো তাপও আদান প্রদান করতে পারতেছো না, যার কারণে কোনো কাজও পাচ্ছ না। এই যে আমার এই জিনিসটার কারণে তাপ আমার আছে কিন্তু আদান প্রদান না হওয়ার কারণে এই কোনো কাজে আসতেছে না। তো কাজে যদি কোন একটা বস্তু কাজেই না আসে তাকে তো আমরা মৃত্যুই ঘোষণা করতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি এখানে বলা হয় এটা হচ্ছে তাপীয় মৃত্যু। এর মানে তাপের দ্বারা আর কোনো কাজ করা সম্ভব না, সেটাকে আমরা বলি জগতের তাপীয় মৃত্যু। তবে তোমরা টেনশন নিও না, তোমরা বেঁচে থাকাকালে এটা কখনো হবে না। এটা হচ্ছে তোমরা যখন মরিটরে হাড্ডি গুড্ডি চলে যাবে তখন হচ্ছে কোনো না কোনো এক সময় হাজার হাজার বছর পরে কখনো এই ধরনের সিচুয়েশন সৃষ্টি হইতে পারে। এবার আসি, তাহলে আমরা জেনে গেলাম তাপীয় মৃত্যু কাকে বলে। এবার আসি এন্ট্রপির আরেকটি এক্সাম্পল দিতে হলে এরকম দেওয়া যায়, মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের কোন একটা কাপ বলতে পারি বা কোন একটা আমাদের মগ বলতে পারি, এটাকে আমরা একটা মগ বলি। হ্যাঁ, মগ। এই মগের মধ্যে তুমি কি করলা, ওয়াটার রাখলা। তাহলে এখানে আমাদের কিছু তরল পদার্থ আছে, কথা আমরা বলতে পারি ওয়াটার, H2O। তাহলে এখানে আমাদের ওয়াটার আছে। এখন তুমি কি করলা, এখানে অনেকগুলা সুগার দিলা, চিনি দিলা। এই চিনিগুলা যখন তুমি এখানে দিবা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই চিনিগুলো কি হচ্ছে গুলতে 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 একসময় কি হয়ে যাবে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। এবং আমাদের এই চিনিগুলো মিশতে 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 একসময় পুরা জায়গার মধ্যে কি ছড়িয়ে ছিটিয়ে যাবে না, এটাই স্বাভাবিক। এবং এটাকে আমরা এন্ট্রপির সাথে তুলনা করতে পারি। তাহলে এই চিনিগুলা যতই গুলতেছে তার এন্ট্রপি তত বাড়তেছে। এবং এই চিনিগুলা গুলতে 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 যদি একসময় সম্পূর্ণ পানির সাথে মিশ্রিত হয়ে যায় আর কোনো চিনির দানা বাকি নাই, তাহলে একটু খেয়াল করো, আমার এই চিনির কণাগুলা আগে ছিল একসাথে, এখন সে পুরা পানির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে না, এটাকে আমরা বলতেছি তার সর্বোচ্চ এন্ট্রপি। আর আমরা এই কারণে আমাদের অনেক সময় বলা হয় এন্ট্রপির আরেকটা নাম হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা এর মানে সে কোনো শৃঙ্খল অবস্থায় থাকতে পারে না, কারণ যখন জগতে তাপীয় মৃত্যু হবে তুমি বুঝতেই পারতেছো প্রকৃতির মধ্যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। তাহলে আমরা এই এক্সাম্পল দিয়ে বলতে পারি, কোন একটা পাত্রের মধ্যে তুমি চিনি দিলা, সেটা আমাদের মিশ্রিত হয়ে গেল। তাহলে দেখো এই চিনিগুলো যখন সর্বোচ্চ পরিমাণ মিক্স হয়ে গেল ওই মুহূর্তে আমরা বলতেছি তার এন্ট্রপি সবচেয়ে বেশি। এবং যখন তার চিনিগুলো সম্পূর্ণ দ্রবীভূত হয়ে গেল এর মানে কি, চিনির কণাগুলা সর্বোচ্চ পরিমাণ ছড়িয়ে ছিটিয়ে গেছে, যাকে আমরা বলি এন্ট্রপির সর্বোচ্চ অবস্থা। আর এই ছড়িয়ে ছিটিয়ে যাওয়াটাকে আমরা বলতে পারি আরেকটা নাম বিশৃঙ্খলা। ওই কারণে এন্ট্রপির আরেকটা নাম কি, বিশৃঙ্খলা। তাহলে ওভার যদি আমরা বলি, আমরা কয়েকটা ভাবে বলতে পারি। এক নাম্বার কথা হচ্ছে কোন একটা বস্তুর শক্তি রূপান্তরের অক্ষমতাকে আমরা বলি এন্ট্রপি, কোনটি সিস্টেমের। এটা হচ্ছে আমার এন্ট্রপির বেসিক ডেফিনেশন। এরপর আমরা গাণিতিকভাবে বলছিলাম এন্ট্রপি ডিএস ইকুয়ালস টু হচ্ছে ডিকিউ ডিভাইড বাই টি, যেখানে টি হচ্ছে টেম্পারেচার।
এরপর হচ্ছে আমাদের এন্ট্রপি আমরা চারটা ভাবে বের করছিলাম, একটা হচ্ছে সমষ্ণ, আর একটা একটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া, আর একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, আর একটা হচ্ছে প্রত্যাবর্তী, আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই চারটা আমরা বের করছিলাম এবং আমরা দেখছিলাম সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপি বাড়তেও পারে কমতেও পারে, সেটা ডিপেন্ড করবে তাপ গ্রহণ নাকি বর্জন করে তার উপর। এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের কি হয়, যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের কোনো আদান প্রদান হয় না, ডিকিউ এর মান 0, যার কারণে টোটাল এন্ট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আরেকটা কথা না বললেই নয়, আমরা এটাও বলছিলাম জগতের এন্ট্রপি কখনো পরিমাপ করা সম্ভব না। আমরা যেটা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এর মানে এন্ট্রপি কতটুকু পরিবর্তন হলো সেটা আমরা মেজারমেন্ট করতে পারি এই ফর্মুলা দিয়ে। এবার আসো, আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউ 0 হওয়ার কারণে এন্ট্রপির পরিবর্তন শূন্য। তাহলে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপির পরিবর্তন শূন্য। ভুলেও এই কথাটা বলিও না এন্ট্রপি শূন্য। এন্ট্রপি শূন্য না, এন্ট্রপি আছে বাট তার কোনো পরিবর্তন নাই। অর্থাৎ এন্ট্রপি রুদ্ধতাপীয় প্রক্রিয়া আগে যা ছিল বর্তমানেও সেম আছে, এর মানে এন্ট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা হচ্ছে পরিবর্তন। তাহলে এন্ট্রপির পরিবর্তনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 0। তাহলে আমরা একটা কথা বলতে পারি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কিন্তু 0 না, এন্ট্রপির পরিবর্তন 0। এর মানে এন্ট্রপি কি আছে, স্থির আছে বা ধ্রুবক আছে। এই জিনিসটা আমাদের অনেক সময় এমসিকিউতে আসে, অনেকে একটু ঝামেলায় পড়ে যায়। এর থেকে আরেকটা ডেফিনেশন দেওয়া যায় যে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে আমরা বলি এন্ট্রপি। কারণ আমাদের সমষ্ণ প্রক্রিয়া যেরকম তাপমাত্রা কনস্ট্যান্ট, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কিছু না কিছু একটা কনস্ট্যান্ট থাকে, ওই কনস্ট্যান্টটাকে আমরা বলি কি, এন্ট্রপি। তাহলে আমি আবারও বলতেছি, অনেক সময় তুমি পরীক্ষায় ডেফিনেশন দিলেও কোনো সমস্যা নেই, এটা ফুল মার্কস পাবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে তাপগতীয় চলরাশি স্থির থাকে তাকে আমরা বলি এন্ট্রপি। এবার আসি প্রত্যাবর্তী। প্রত্যাবর্তী প্রক্রিয়া আমাদের কি ছিল, প্রত্যাবর্তী প্রক্রিয়া আমার টোটাল এন্ট্রপির পরিবর্তন ছিল 0। এর মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না, এর মানে এন্ট্রপি ধ্রুবক। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দেখছিলাম এন্ট্রপি অলওয়েজ কি হয়, বাড়ে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি অলওয়েজ বাড়ে। এই জিনিসগুলো হচ্ছে আমরা বলছিলাম। এগুলো হচ্ছে আমার বেসিক আইডিয়াটা। এবং এর থেকে আরেকটা কথা বলে রাখি, প্রত্যাবর্তীর এক্সাম্পল দেওয়ার সময় আমরা কার্নোচক্র পড়াইছিলাম এবং আমরা বলছিলাম কার্নোচক্রে যে 4টা ধাপ, সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই 4টা জিনিস আমরা পড়াইছিলাম। এবং এখানে প্রত্যেকটা ধাপে তার এন্ট্রপির পরিবর্তন কত সেটা আমরা হিসাব করছিলাম এবং ওভারঅল সবগুলা মিলে এন্ট্রপির পরিবর্তনটা আমরা 0 পাইছিলাম। তাহলে এগুলো ছিল আমাদের ওভারঅল আইডিয়াটা, যে আমাদের সমষ্ণ, রুদ্ধতাপীয়, প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী, এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম মোটামুটি ম্যাক্সিমাম জিনিস হচ্ছে আমার গত ক্লাসে রিভিউ বলতে পারো। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা আমাদের আজকের লেসনটা শুরু করব। আজকে আমাদের মোটামুটি আমরা বলতে পারি আজকে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে যাব। অনেকগুলা আজকে ভালো ভালো কিছু ম্যাথও করব। হ্যাঁ, আজকে ভালো ভালো কিছু ম্যাথও করবো আর অনেকেও শিখবো। ওকে, তাহলে সবকিছু যেহেতু ক্লিয়ার, আমি শুরু করি এখন। তাহলে সবাই একটু খেয়াল করে দেখো, আমরা যদি বলি প্রথমত আসো, এন্ট্রপির ফর্মুলা আমরা গত ক্লাসে পড়ছিলাম। এটা কি প্রকৃতপক্ষে এন্ট্রপির পরিবর্তন। আবার বলতেছি, এটা কি এন্ট্রপির পরিবর্তন বা পার্থক্য। এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপির নির্দিষ্ট মান না, কিন্তু নির্দিষ্ট মান বের করা সম্ভব না। এটা ইকুয়াল টু ডিকিউ ডিভাইড বাই টি। টি হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, যে তাপমাত্রা আমি এন্ট্রপি বের করব। আর ডিকিউ হচ্ছে কি পরিমাণ তাপ গ্রহণ করলো বা বর্জন করলো। এবার আসি, আমরা টোটাল 3 ধরনের সিচুয়েশন ফেস করব। একটা হচ্ছে গলন, আর একটা হচ্ছে বাষ্পীভবন, আর একটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। যেমন বরফ গলে যাচ্ছে, ওই মুহূর্তে এন্ট্রপি। পানি বাষ্পীভূত হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে এন্ট্রপি। পানির তাপমাত্রা এত থেকে এত হচ্ছে, বরফের তাপমাত্রা এত থেকে এত হচ্ছে, ওই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন। এই জিনিসগুলোর জন্য আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করব। এবং দেখো, গলনের ক্ষেত্রে আমরা জানি, আমরা এন্ট্রপি ডাইরেক্ট ফর্মুলা কি জানি, এন্ট্রপি ds ইকুয়ালস টু dq ডিভাইডেড বাই t। এখন আমরা জানি এই dq মানে কি পরিমাণ তাপ গ্রহণ করে বা বর্জন করে। এখন গলন মানে কি, গলে যাওয়া। বরফ গলে যাচ্ছে মানে কি, সে নিশ্চয়ই তাপ গ্রহণ করতেছে, তাহলে সে তাপ গ্রহণ করে কি পরিমাণ, mLf পরিমাণ। এখানে mLf মানে কি, m কেজি বরফকে গলাইতে যে পরিমাণ তাপ লাগে। LF কে আমরা বলি বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ বা যে কোনো গলনের জন্য। তবে আমরা নরমালি এখানে শুধু বরফ নিয়ে কাজ করব, পানি নিয়ে কাজ করব। তাহলে LF হচ্ছে কি, গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ। এটা হচ্ছে কয় কেজি গলার জন্য, গত ক্লাসে বলছিলাম LF মানে হচ্ছে 1 কেজি কে গলাইতে যে তাপ লাগে। আর mLf মানে কি, টোটাল পুরোটাকে গলাইতে বা m কেজি কে গলাইতে যে পরিমাণ তাপ লাগে, এটাকে আমরা টোটাল হিট mLf ডিভাইড বাই তাপমাত্রা। যেহেতু আমরা বলছিলাম গত ক্লাসে অবস্থার পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তন কখনো একসাথে হয় না। তাহলে গলন মানে কি, সে গলে যাচ্ছে। এর মানে বরফটা কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে। বরফের তাপমাত্রা
বরফ যখন কঠিন থেকে তরল হয়, এর মানে বরফ থেকে পানি হয়, তখন কিন্তু তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তার কিসের পরিবর্তন হয়? অবস্থা। এর মানে তুমি হাতের মধ্যে বরফ রাখলা, দেখবে বরফটা আমার গলতে আছে, এই গলে যাচ্ছে 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 যাচ্ছে, হ্যাঁ গলতেছে। এটা গলার সময় তুমি থার্মোমিটার যদি দিয়ে দাও, হ্যাঁ যে থার্মোমিটার দাও না কেন, এই থার্মোমিটার দিলে ওই থার্মোমিটারের দেখবা তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না। এমন থার্মোমিটার যেটা দিতে হবে যেটা দিয়ে রিডিং নেওয়া যায়, হ্যাঁ যে কোনো থার্মোমিটার দিলে হবে না। এখন এই বরফটার মধ্যে যদি তুমি থার্মোমিটার লাগাই দাও, তাহলে দেখা যাবে আমার এই যে মনে করো এটা হচ্ছে আমার থার্মোমিটার, এই যে থার্মোমিটার লাগাই দিলাম। এখন থার্মোমিটার লাগাই দিলে তার রিডিংটা কোনো পরিবর্তন হবে না। এর মানে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বরফটা গলে গেল, মানে এখানে যতগুলা বরফ আছে সম্পূর্ণটা গলে গেলে তখন যাইয়া সে তাপ গ্রহণ করে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। এর মানে দেখো বরফ গলে পানি হচ্ছে, সে তখন কিন্তু তাপ গ্রহণ করতেছে। এই তাপ গ্রহণ করলেও তার তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না। জিনিসটা খেয়াল করো। আমাদের অনেকে এই ধরনের প্রশ্ন করে, ভাইয়া আমরা জানি তাপ গ্রহণ করলে তাপমাত্রা বাড়ে, তাহলে বরফটা যখন পানিতে রূপান্তরিত হচ্ছে তখন তো সে তাপ গ্রহণ করতেছে, তাহলে তার তাপমাত্রা বাড়তেছে না কেন? আরে ভাইয়া, সে ওই তাপটা কি কাজে লাগাচ্ছে? এমন না যে তাপটা লস হয়েছে, না, সে তাপটা কাজে লাগাচ্ছে বরফটাকে গলানোর জন্য। এই বরফটাকে গলানোর জন্য যে পরিমাণ তাপ লাগে তার নাম হচ্ছে mLF, যেখানে m হচ্ছে বরফের ভর, এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সূত্র, যেটা মুখস্থ 336,000 জুল পার কেজি। এবার আসো, গেল আমাদের এটা, হ্যাঁ এবার আসো, তাহলে বরফটা যখন গলে পানি হচ্ছে তখন তার তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না, শুধু অবস্থার পরিবর্তন হবে। আর গলানোর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা। এবার আসি বাষ্পীভবন, ওই সেম, যখন পানিটা বাষ্পে রূপান্তর হওয়া স্টার্ট করবে তখন আর এই কাজটা আমাদের কি হয় না, তখন আর তাপমাত্রা পরিবর্তন হয় না। আর তোমরা জানো বরফ গলে কত তাপমাত্রায়? 0°C। এটা আমাদের মুখস্থ, 0°C তাপমাত্রায়। অবশ্যই আমার ম্যাথ করার সময় কিসে নিতে হবে? ক্যালভিনে নিতে হবে, হ্যাঁ। আর বাষ্পীভূত হয় কত তাপমাত্রায়? অবশ্যই 100°C। এবং ম্যাথ করার সময় অবশ্যই কিসে নিতে হবে? ক্যালভিনে। এই চ্যাপ্টারে ম্যাথগুলো ক্যালভিন ছাড়া করা যাবে না। আবারও বলতেছি, তাপমাত্রা অবশ্যই কেলভিনে রূপান্তর করে করতে হবে, লাগুক আর না লাগুক। মানে এক কথা সব ম্যাথে কেলভিন দিয়ে করলে সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু ম্যাথে কেলভিন ব্যবহার না করলে সমস্যা হয়। তাহলে তুমি সব ম্যাথে কেলভিন দিয়ে করবা। এবার আসো, যদি তাপমাত্রা পরিবর্তন হয়, যেমন পানির তাপমাত্রা 20 থেকে 30 হইলো, বরফের তাপমাত্রা পানির তাপমাত্রা 0 থেকে 100 হইলো, এই যে তাপমাত্রার পরিবর্তন, তখন কিন্তু আবার অবস্থার পরিবর্তন হয় না। যেমন পানির তাপমাত্রা এত থেকে এত হইলো, এই মুহূর্তে সে পানিই থাকবে। তাহলে ওই তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে ফর্মুলা কি? dS = dQ/T। যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের এখানে আমরা msdt লিখলাম। এই dt মানে হচ্ছে কি? তাপমাত্রার পরিবর্তন। তো আমার যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বের করতে হবে। জিনিসটা হচ্ছে কি, যেহেতু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তাহলে আমার কি, এটা তো আমার এই ফর্মুলাতে একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য। তাহলে আমার তাপমাত্রা যখন পরিবর্তন হচ্ছে তখন আমি আসলে করি কি জানো? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলাদা আলাদা করে বের করে সেগুলোকে একসাথে করি। তো এই কাজটা কে করে দেয়? ইন্টিগ্রেশন। এর মানে ইন্টিগ্রেশন করলে সেটা করা হয়ে যায়। তো এক কথায় বলবো, এটাকে তাপমাত্রার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে তাপমাত্রার পরিবর্তন মানে কি? একটা থেকে আরেকটা কনভার্ট হচ্ছে। শুরুর তাপমাত্রা T1, শেষ তাপমাত্রা T2। তাহলে এবার এটাকে ইন্টিগ্রেশন করে গত ক্লাসে দেখাইছিলাম। তোমরা পরীক্ষায় ম্যাথ যখন করবা তখন এই ইন্টিগ্রেশন করে এই লাইনটা আগে আনতে হবে, মানে ইন্টিগ্রেশন পরীক্ষা করাই লাগবে। করে dS = ms ln T2/T1 এটা আমার আসবে। m মানে কি? m মানে হচ্ছে আমার ওই বস্তুর ভর বা বরফের ভর বা পানির ভর। s মানে কি? আপেক্ষিক তাপ। কার? এখানে যেটা আছে সেটা। আমরা তো বলছিলাম তাপমাত্রার পরিবর্তন হলে তখন কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। তাহলে সে পানি থাকলে পানিই থাকবে, বরফ থাকলে বরফ থাকবে, বাষ্প থাকলে বাষ্পই থাকবে, মানে কখনো দুইটা হবে না। যেমন এখানে কি হচ্ছে, বলতেছে মানে কি, বরফ থেকে পানি। তো এখানে কিন্তু আবার কোনো এস নাই। এস থাকলে তোমার টেনশন হয়ে যেত, ভাই এটা কি আমার বরফের জন্য না পানির জন্য? জি না, এখানে কোনো এস লাগেই না। এস লাগবে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আর যখন তাপমাত্রার পরিবর্তন হয় তখন কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। আর এই ক্ষেত্রে অবস্থা যেহেতু একটা, সে যে অবস্থায় থাকবে ওই অবস্থার জন্য আপেক্ষিক তাপ। যদি সে বরফ থাকে বরফের জন্য, সে যদি পানি থাকে পানির জন্য। আর আমরা জানি এই এসটা বরফের জন্য হচ্ছে কত? 2100 জুল পার কেজি পার কেলভিন। এবং এস পানির জন্য হচ্ছে কত? সর্বোচ্চ 4200 জুল পার কেজি পার কেলভিন। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা পাইলাম যে বরফ আর বরফের 2100 আর পানির জন্য লাগে আমার কত? 4200। তাহলে আমরা এই জিনিসটা এই যে বলতে পারি আর কি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এই যে আপেক্ষিক তাপ বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক তাপ বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে 1 কেজি, মনে করো বরফের আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ বলতে কি বোঝায়? 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে,
আর পানির আপেক্ষিক তাপ বলতে কি বুঝি, 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যত তাপ লাগে। এখন অনেকে এই প্রশ্নটা আমাকে অনেকেই করছে যে ভাইয়া আচ্ছা পানির তুলনায় তো বরফ ঠান্ডা, তাহলে আমরা ইঞ্জিনের মধ্যে, গাড়ির ইঞ্জিনের মধ্যে আমরা পানি ইউজ না করে বরফ কেন ইউজ করি, বরফ ইউজ না করে পানি কেন ইউজ করি? আসলে দেখো 1 কেজি বরফের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে তাপ লাগে 2100 জুল, কিন্তু সেই ক্ষেত্রে পানির জন্য লাগে 4200 জুল। এর মানে পানির তাপমাত্রা বাড়ানোর জন্য বেশি তাপ লাগে। আর ইঞ্জিনে আমরা পানি কেন ইউজ করি? ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য। তো সে যদি তাপ গ্রহণ করুক তাড়াতাড়ি গরম হয়ে যায়, তাহলে বারবার দেওয়া লাগতেছে না। ওই কারণে আমরা আসলে পানি ইউজ করি, কারণ পানিটা অ্যাভেলেবল এবং আমাদের অনেক গুণাবলী আছে, খালি এটা না আরো অনেক গুণাবলী আছে। ওই কারণে আমরা নর্মালি পানি ইউজ করি, হ্যাঁ, বরফ ইউজ করি না। বরফ ইউজ করলে আরো অনেক ধরনের কমপ্লেক্স সিচুয়েশন সৃষ্টি হবে। যেমন তুমি পানি ইচ্ছা মতো যে কোনো শেপে ডালতে পারবে, কিন্তু বরফ ডালতে তো বড় বড় বরফ ইঞ্জিনের ভিতরে ঢুকে দিতে পারবে না, হ্যাঁ, অনেক অনেক ধরনের ঝামেলা আছে। তাহলে ওভারঅল আমরা এই কথাগুলো বলতে পারি। তাহলে আমরা কখন গলন, বাষ্পীভবন এবং তাপমাত্রার পরিবর্তনের জন্য আমরা জেনে গেলাম। এখন আমরা একটা ম্যাথ করব, ওই ম্যাথে আমরা বলবো একের ভিতর সব, হ্যাঁ, অর্থাৎ একটা ম্যাথ করব, এই একটা ম্যাথ দিয়ে আমরা সবকিছু এক টাইম কভার করে ফেলবো, অর্থাৎ এই একটা ম্যাথে পুরো এন্ট্রপি কভার হয়ে যাবে। আমি আবারও বলতেছি, ম্যাথ করাবো একটা, কিন্তু পুরো এন্ট্রপি কভার হয়ে যাবে, মানে হচ্ছে এন্ট্রপির যা যা আসতে পারে সব ওই একটা ম্যাথে চলে আসবে, হ্যাঁ। তাহলে আমরা সেই ম্যাথটাই করাই। আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা যদি করাই, তাহলে আমরা প্রশ্নটা তুলি, হ্যাঁ, আমরা প্রশ্নটা তুলি। প্রশ্নটা হচ্ছে এরকম, আমাদের 2 কেজি সরি, হ্যাঁ, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত? এখানে আমি দুইটা ম্যাথ করাবো, একটা হচ্ছে এটা হচ্ছে তাপ, এরপর এন্ট্রপি দিয়ে করাবো, কারণ দুইটাই পরীক্ষা আসে, দুইটা কনসেপ্ট সেম। ওই কারণে আমি আগে তাপেরটা করাই ফেলি, এরপর এন্ট্রপি। এর মানে দুইটা খেয়াল করো, যেহেতু তুমি বরফকে বাষ্প বানাবা, এর মানে বুঝতে পারতেছো তাই কি দিতে হবে, তাপ দিতে হবে। আর কি পরিমাণ তাপ দিলে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফটা 100 এর কি হয়ে যাবে, বাষ্প হয়ে যাবে। এবার আসো আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, আমরা প্রথমে ড্র করি, মানে আমরা এই যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে সুবিধা। তোমার দরকার কি বলতো, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি আছে, বরফ আছে। এখন তোমরাই বলো, এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিসে যাবা, বাষ্পে যাবা। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, বরফ কিন্তু কোনো উদ্বায়ী পদার্থ না, যেমন ন্যাপথালিনের মতো। তাহলে আমার বরফ থেকে কি ডাইরেক্টলি বাষ্পে যাওয়া যায়? জি না ভাইয়া। তাহলে এই বরফ থেকে আমার প্রথমে কোথায় যেতে হবে বলতো, বরফ থেকে প্রথমে পানিতে যাইতে হবে। তাহলে বরফ থেকে প্রথমে পানি যাব, এরপর পানি থেকে বাষ্পে যাব। এবার আমার প্রশ্ন আসবে, এই বরফ যেটা আছে, এই বরফ কি -5 থেকে ডাইরেক্ট পানিতে যেতে পারে? জি না ভাইয়া। আমার এই বরফটাকে পানিতে রূপান্তর হইতে হলে কত তাপমাত্রায় রূপান্তর হইতে হবে? 0। এর মানে আমার বরফটাকে প্রথমে হইতে হবে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, কারণ বরফটাকে আগে 0তে আসতে হবে। সে যদি 0তে না আসে, পানিতে রূপান্তর হওয়া সম্ভব না। এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ যখন হইলো, দেন তাকে আমি কি করব, বরফ থেকে পানিতে রূপান্তর করব। আর আমরা আগেই বলছিলাম গলনের সময় তার তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি হবে, পানি হবে। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানিটা আছে, সেটাকে এখন কিসে নিতে হবে, বাষ্পে। এখন বাষ্পে তো ডাইরেক্ট যাবে না, বাষ্পে যাওয়ার জন্য তাপমাত্রা কত লাগবে, 100। আগে তাহলে 100 এর পানি বানাইতে হবে। তাহলে আমরা বলতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাইতে হবে। 100 এর পানি যখন বানাইলাম, এই 100 এর পানিকে এবার আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প বানাই দিব। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো যে আমাদের কি -5 থেকে ডিরেক্টলি আমি 100 এ যাইতে পারবো না। তাহলে আমার -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে আমাকে প্রথমে বানাইতে হবে পানি, কিন্তু পানি বানাইতে হলে তাপমাত্রা লাগে 0। ওই কারণে আগে আমার বরফটাকে 0তে আনতে হবে। তাহলে আমি বরফটাকে -5 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আনলাম। এখন যখন আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এবার এটাকে আমরা কি করব, পানিতে রূপান্তর করব। আর আমরা জানি পানিতে যখন রূপান্তর করব, অবস্থার পরিবর্তনের সাথে তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে
বরফ থেকে পানিতে রূপান্তর হবে। এবার আমার লাগবে কি বাষ্প, কিন্তু বাষ্প তো ডাইরেক্ট হয় না, বাষ্প হওয়ার জন্য কত লাগে 100। তাহলে আমি আগে পানিগুলোকে 100 এ রূপান্তর করলাম, 100 এ রূপান্তর করার পর আমি 100 এ বাষ্প করলাম। তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের ধাপগুলা। তাহলে আমি আসি প্রথম কয়টা ধাপ লাগে আমি এটা লিখি। 1 নাম্বার ধাপ, দেখো 1 নাম্বার ধাপ কি, -5 এর বরফটা 0 এর বরফ হবে। তাহলে আমরা বলতে পারি -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা, এই বরফটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করব, এবং এটার জন্য যে পরিমাণ তাপ লাগে তাকে নাম দিলাম Q1। এরপর 0 ডিগ্রি সেলসিয়াসের যে বরফটা, সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াসের কিসে নিতে হবে, পানি। তাহলে আমরা দিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ, ওই বরফটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করতে হবে, যে পরিমাণ তাপ লাগে তাকে নাম দিলাম Q2। এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা 100 এর পানি হবে। তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানিটা, ওই পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করব, তার জন্য যে তাপ লাগে তাকে নাম দেব Q3। এরপর 100 এর পানিটাকে 100 এর বাষ্প, তাহলে আমরা বলতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি আছে, এই পানিটাকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে রূপান্তর করব, তার জন্য তাপ প্রয়োজনীয় তাপ হচ্ছে Q4। তাহলে Q1 Q2 Q3 Q4, এর মানে এখান থেকে এখানে যাইতে Q1 পরিমাণ তাপ লাগে, এখান থেকে এখানে যাইতে Q2 পরিমাণ তাপ লাগে, এখান থেকে এখানে যাইতে Q3 পরিমাণ তাপ লাগে, এখান থেকে এখানে যাইতে Q4 পরিমাণ তাপ লাগে। এখন আমার প্রশ্ন হলো টোটাল আমার কি পরিমাণ তাপ লাগে। তাহলে আমরা বলতে পারি টোটাল তাপ যেটা লাগে সেটা হচ্ছে Q সবগুলো সামেশন। তাহলে বলতে পারি Q1 Q2 Q3 Q4। এর মানে এখানে টোটাল যে ডাটাগুলো পাইলাম সবাইকে যোগ করে দিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে টোটাল হিট, টোটাল তাপ, কি পরিমাণ তাপ আমাদের প্রয়োজন সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখন আমি এখানে ক্যালকুলেশন দেখাই নাই, আগে আমি কনসেপ্টটা বললাম, কারণ এই কনসেপ্টটা কিন্তু আমার পরের ম্যাথেও খুব ভালো করেই লাগবে। তাহলে আমি কনসেপ্টটা দেখাইলাম, সবাই একটু দেখো। তাহলে কনসেপ্ট আমার হয়ে গেল। এবার কনসেপ্ট যখন শেষ, এখন আমি কি করব, এখন আমি ক্যালকুলেশন করব। তাহলে আসো আমরা ক্যালকুলেশন করি। তাহলে ক্যালকুলেশন যদি করি, তোমরা একটু খেয়াল করো, আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করে দিই, তোমরা কিন্তু কেউ লিখবা না, আমি ছবি তুলে দিয়ে দিব, পরে বাসায় লিখে নিবা। তাহলে বুঝার ট্রাই করো, এই ম্যাথটা বুঝলে পরের ম্যাথে আমাদের কোনো সমস্যাই হবে না তেমন। তাহলে দেখো এখানে কিন্তু আমি তাপ, হ্যাঁ এখানে তাপ, এন্ট্রপি না, হ্যাঁ। তাহলে তাপের ফর্মুলা কি কি আছে, Q = mLF যদি গলে, Q = mLB যদি বাষ্পীভূত হয়, Q = ms dt যদি তাপমাত্রার পরিবর্তন হয়, অথবা ডেল্টা টি বলতে পারি, dt বলতে পারি, হোয়াটএভার, কোনো সমস্যা নেই। ওকে, দেন এই তিনটা যেহেতু আমি জানি, সেই তিনটা কনসেপ্ট ব্যবহার করে এখানে করব। তাহলে তোমরা এই চিন্তা করে দেখো হচ্ছেটা কি। প্রথম কথা, বরফই আছে, এর মানে অবস্থার পরিবর্তন হয়নি, বাট তাপমাত্রা -5 থেকে 0 হয়ে গেল। দ্যাট মিন্স কি হলো, তাপমাত্রার পরিবর্তন হলো। তাহলে তাপমাত্রার পরিবর্তনের জন্য ভাই ফর্মুলা কি, জি ভাই তাপমাত্রার পরিবর্তনের জন্য ফর্মুলা হচ্ছে Q = ms ডেল্টা t। ওকে, অথবা আমরা বলতে পারি ms dt, হোয়াটএভার, পার্থক্য মিন করতেছে তাপমাত্রার। ওকে, দেন সেকেন্ড ওয়ান, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, বর্তমানেও তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। আগে ছিল বরফ, বর্তমানে হয়ে গেল পানি। তাহলে সে বরফ থেকে হয়ে গেল পানি, দিস ইজ কল্ড বরফ পানি, ছোটবেলায় খেলতা। তাহলে আমাদের এই বরফ থেকে পানি হয়ে গেল। এই বরফ থেকে পানি হওয়া মানে কি, বরফটা কি করলে পানি হয় বলো তো, বরফটা কি করলে পানি হয়? অবশ্যই আমার বরফটা গলে গেলে, হ্যাঁ। যেমন মনে করো তোমাকে বলা হলো একজন নিব্বা নিব্বি, দুজন নিব্বা নিব্বি আছে, হ্যাঁ। আমাদের এটা হচ্ছে নিব্বা নিব্বির গল্প, নিব্বা নিব্বি। এখন এই যে নিব্বিটা আছে, হ্যাঁ, এই নিব্বির খুবই মন খারাপ, সে খুবই রাগান্বিত। তাহলে তাকে এখন যে কাজটা করতে হবে, চকলেট দিয়ে প্রশংসা করে, তারপর হচ্ছে এই যে ক্ষমা চেয়েছে, তার থেকে কি করতে হবে, তার রাগটাকে গলায় ফেলতে হবে। এবার দেখো এই যখন রাগটা প্রশমিত হয়ে গলে যাবে, তখন জিনিসটা কেমন হয়ে যাবে, জিনিসটা হয়ে যাবে এমন। সিম্পল হিসাব। তাহলে জিনিসটা দেখো, প্রাথমিক অবস্থায় ছিল বরফ, গলে হয়ে গেল পানি।
মাঝখানে কি দিলাম, মাঝখানে কিছু তাকে পাম দেওয়া হলো। তাহলে মাঝখানে কিছু পাম দেওয়ার কারণে যেটা আগে বরফের মতো কঠিন ছিল সেটা এখন পানির মতো তরল হয়ে গেল, গুলু গুলু অবস্থা। তাহলে এটাই হচ্ছে আমাদের নিব্বে নিব্বির কাহিনী। ঠিক সেম কাহিনী এখানে হচ্ছে। প্রাথমিক অবস্থায় এবার আমি নাম দিলাম, তার নাম দিলাম বরফ। এবার তাকে কি দিব, এটা তো আর নিব্বা নিব্বি না যে তুমি এখানে পাম দিলে কাজ হয়ে যাবে না, পাম দিলে কাজ হবে না, তোমাকে কি করতে হবে, এখানে তাপ দিতে হবে। এই তাপটা দিলে বরফটা কি হয়ে গেল, পানি হয়ে গেল। এই যে কি পরিমাণ তাপ দিলে সেটা বের করতে হবে। এন্ড কথা হচ্ছে পানি, বরফ থেকে যে পানি হলো এটাকে আমরা কি বলি, গলে যাওয়া বলি, গলন বলি। এর মানে এটা হচ্ছে গলন। আর গলনের জন্য ফর্মুলা কি, গলনের জন্য আমাদের ফর্মুলা আমরা জানি কিউ ইকুয়ালস টু কি, এম এল এফ। হ্যাঁ, কিউ ইকুয়ালস টু আমরা বলি এম এল এফ। এই এল এফটাকে যদি তুমি ইংলিশে বলো, এটা হচ্ছে ইংলিশে বলা হয় লেটেন্ট হিট অফ, লেটেন্ট হিট অফ ফিউশন। ফিউশন মানে হচ্ছে গলন, অর্থাৎ গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ কি বলা হয়, গলনের জন্য, গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ, আপেক্ষিক সুপ্ত তাপ। আর আরেকটা ছিল এলভি, এলভিটাকে বলা হয় লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, মানে হচ্ছে বাষ্পীভবনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ। এগুলো জেনে রাখতে হবে, আমি গত ক্লাসে বলছি না, এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। এবার আসি আমরা ম্যাথটা করব। আর এলএফ এবং এলভি এর মান নরমালি দেওয়া থাকে, না দেওয়া থাকলে আমরা মুখস্থ রাখতে বলছি পানির জন্য বা বরফের জন্য। এবার আসো এমএলএফ লিখলাম। ওকে, দেন থার্ড ওয়ান বলা হলো কি, এটো পানি, এটো পানি। পানি মানে তো বুঝো মজাদার, হ্যাঁ, এফ ইউ ডাবল এন ওয়াই, পানি মানে মজাদার। তাহলে এটাও পানি, এটাও পানি, মজাদার মজাদার, চেঞ্জ হয় নাই, কিন্তু তার তাপমাত্রা 0 থেকে 100 হয়ে গেল। তাহলে অবস্থার পরিবর্তন হয় নাই, কিন্তু কার পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তন। তাহলে তাপমাত্রার পরিবর্তন যেহেতু হয়েছে, ফর্মুলা কি হবে, কিউ ইকুয়ালস টু এম এস ডিটি। ওকে, নেক্সট লাস্ট ওয়ান দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখনো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মানে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টেম্পারেচার, টেম্পারেচার কোনো ডিফারেন্স নাই, কোনো পার্থক্য নাই। এর মানে তাপমাত্রার পরিবর্তন হয় না। তাহলে কিসের পরিবর্তন হয়, তার অবস্থার পরিবর্তন হয়। তাহলে আমার অবস্থাটা কি হলো, এটা পানি থেকে বাষ্পে রূপান্তরিত হলো। তাহলে আমাদের পানিটা বাষ্পে কনভার্ট হলো। তাহলে আমরা বলতে পারি পানি যেহেতু বাষ্পে রূপান্তর হয়েছে, এর মানে কি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে ওই যে অনেক আবার সেই নিব্বা নিবির কাহিনী বলতে পারো, মনে করো একটু আগে ছিল রক, এরপরে যখন পান দিচ্ছ, পান দিলে আস্তে আস্তে রাগটা উদাও হয়ে যাবে, এটাকে আমরা বলি বাষ্পীভবন। তাহলে দেখো এখানে আমাদের এই বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় তাপটাকে আমরা কি বলতে পারি, কিউ ইকুয়ালস টু এম এল ভি। এলভি মানে হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, মানে হচ্ছে ওই রাগটাকে উতরাই দিতে কি পরিমাণ টাইম লাগে, কি পরিমাণ পাম লাগে। হ্যাঁ, এখানে তো পাম না, এখানে তাপ, আমরা কি তাপ বের করবো। ওকে, এবার আসো আমরা এখানে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য এবার তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, একটু ভালো করে খেয়াল করো জিনিসগুলা। এখন আসে তাপমাত্রা। হ্যাঁ, তোমাকে পরীক্ষায় যেভাবে করবো আমি ঠিক সেভাবে দেখাচ্ছি। প্রাথমিক তাপমাত্রা, এটাকে নাম দিলাম T1, মানে -5 ডিগ্রি সেলসিয়াস, নাম দিলাম কি T1। T1 ইকুয়ালস টু কত, -5 প্লাস 273 কেলভিন। ওকে, তাহলে এটা T1। এরপর তাহলে আমি ডাইরেক্ট লিখে ফেলি, হ্যাঁ ডাইরেক্ট লিখে ফেলি। তাহলে -5 প্লাস 273, তাহলে 273 -5 মানে কি 268, তাহলে 268 কেলভিন। এবার আসো এই তাপমাত্রা যদি নাও, এই তাপমাত্রা কত, এই তাপমাত্রাকে নাম দিলাম T2, এটা যেহেতু T1 এটাকে নাম দিলাম T2। T2 টা কত, 0 প্লাস 273, অবশ্যই কেলভিনে করতে হবে। 0 প্লাস 273 কেলভিন মানে কি 273 কেলভিন। এবার এটা T2 হলে এটা কত, অনেকে বলে T3, না ভাইয়া এটা T2 মানে তো এটাও T2, কারণ 0 তো, এটাও T2, এটাও T2, এটাকে নাম দিব T3। T3 T3 ইকুয়াল টু কত, 100 প্লাস 273 মানে হচ্ছে 373 কেলভিন। এটা T3 হলে এটাও T3, এটাও T3। সো তাপমাত্রাগুলো ঠিকভাবে ধরবে। তাহলে আমার তিন ধরনের তাপমাত্রা আছে, ফার্স্ট ওয়ান T1, সেকেন্ড ওয়ান T2 এন্ড লাস্ট ওয়ান T3। এবার একটু খেয়াল করে দেখো আমরা কি করব, MSDT। তাহলে এটা কি করলো, বরফ থেকে বরফের উপর বরফ থাকলো, তাপমাত্রাটা পরিবর্তন হলো। এম মানে কি, ভর, কার ভর, ওই যে যেটা আছে বরফ, হ্যাঁ বরফের ভর কয় কেজি। অলরেডি তোমাকে প্রশ্নের মধ্যে বলে দিল
আমার এটা হচ্ছে 2 কেজি এর বরফ একটা, হ্যাঁ এটা হচ্ছে 2 কেজির একটা বরফ। তাহলে যেহেতু 2 কেজির এর বরফ, তাহলে আমরা m এর মান কত দিব? m এর মান বসাবো 2 কেজি ইনটু s। s মানে কি? আপেক্ষিক তাপ। এবার তুমি চিন্তা করে দেখো, এই যে আপেক্ষিক তাপ, হ্যাঁ আমরা ডান দিকে লিখি আমাদের একটু সুবিধা হবে। হ্যাঁ, এই যে তুমি বলতেছো এই m হচ্ছে বরফের ভর, আমি বলে দিলাম। s হচ্ছে কি? আপেক্ষিক তাপ। এখন কথা হচ্ছে এই s টা কার? সে কোন অবস্থায় আছে? বরফ, বরফ থেকে বরফ, এর মানে আপেক্ষিক তাপটা হচ্ছে s বরফ। ওকে, এর মানে বরফের আপেক্ষিক তাপ। তাহলে আমি দিলাম m এর মান 2 ইনটু, কারণ 2 দেওয়া আছে, এটা দেওয়া থাকবে, বরফের জন্য কত? 2100 ইনটু তাপমাত্রার পার্থক্য। এবার বলো এই তাপমাত্রার পার্থক্য এখানে কত হয় বলো তো? T2 মাইনাস T1। এখানে হবে কত? T2 মাইনাস T1, কারণ শেষ মাইনাস আদি। তাহলে এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1। এবার তুমি ক্যালকুলেশন করলে কি হয়? 273 থেকে 268 বাদ দিলে 5 হয়। হ্যাঁ, তাহলে 273 থেকে 268 বাদ দিলে 5 হবে। 5 ক্যালকুলেশন করলে যা আসে সেটাই আমার আনসার। হ্যাঁ, ক্যালকুলেশন করলে এত জুল, এটা হচ্ছে Q1। এবার আসে সেকেন্ড ওয়ান। তাহলে এখানে তো ঝামেলা নাই। m এর মান কত? আগের মতো m এর মান তো অলওয়েজ ফিক্সড। LF বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ 336,000 জুল পার কেজি। ক্যালকুলেশন করো, আনসার পেয়ে যাবে এত জুল। এবার Q3। ওকে, নাও m 2 কেজি, s মানে আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপ কার বলো তো? সে বর্তমানে কোন অবস্থায় আছে? পানি পানি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে s পানি বলা যায়। আর তাহলে আমাদের পানির জন্য আপেক্ষিক তাপ কত? 4200 4200 ইনটু তাপমাত্রার পার্থক্য। এবার সে কত যায়? T2 থেকে T3 তে। তাহলে আমরা বলতে পারবো T3 মাইনাস T2। তাহলে এখানে বলবো কত? T3 মাইনাস T2। এবার T3 কত? 373। T2 কত? T2 ছিল 273। 373 মানে 273 মানে কত? 100। তাহলে ইনটু 100। ক্যালকুলেশন করো, আনসার পেয়ে যাবে এত জুল। এন্ড লাস্ট ওয়ান m এর মান কত? 2 ইনটু LV। LV মানে হচ্ছে বাষ্পীকরণের জন্য আপেক্ষিক সূত্র তাপ 336,000 জুল পার কেজি। ক্যালকুলেশন করো, আনসার পেয়ে যাবে এত জুল। এবার তোমার পরীক্ষায় পুরোটা কখনো নরমালি আসে না। পরীক্ষায় কি হয় যে এখন তুমি যেহেতু জানো, পরীক্ষায় যা বলবো তাই তুমি করবা। হ্যাঁ, এবার আসো তাহলে তোমাকে এই যে এখানে ক্যালকুলেশন করলা, সবগুলোকে যোগ করলে টোটাল যে আনসারটা আসবে সেটাই আমার আনসার। তাহলে এটা হচ্ছে কি পরিমাণ তাপ লাগে সেটা আমরা বের করলাম। হ্যাঁ, এটা হলো কি পরিমাণ তাপ লাগে সেটা আমরা বের করলাম। এবার আমরা বের করব এন্ট্রপি। এবার আমরা কি বের করব? এন্ট্রপি। আচ্ছা, তাহলে আমাদের তাপ বের করা শেষ। হ্যাঁ, আমাদের তাপ যেহেতু বের করা শেষ, এবার আমরা কি বের করব? এবার আমরা বের করব হচ্ছে আমাদের এন্ট্রপি। তাহলে এটা গেল আমার একটা ম্যাথ। হ্যাঁ, তাহলে আমাদের একটা ম্যাথ গেল। এবার ঠিক সেম ম্যাথ এবার তোমাকে বলবে এন্ট্রপি। তাহলে আমি একটু যা যা লাগবে না তা তা মুছে ফেলি। হ্যাঁ, জাস্ট আমি যেগুলা এই ম্যাথের জন্য লাগবে না সেগুলো মুছতেছি, আর বাকিটা মুছতেছি না। তাহলে এবার তোমার বললো কি, দেখো এবার তোমার বললো বাষ্পে রূপান্তর করতে এন্ট্রপির পরিবর্তন কত। তাহলে করতে আমাদের বাষ্পে রূপান্তর করতে এন্ট্রপির পরিবর্তন হিসাব করো। তাহলে তোমাকে এই জিনিসটা বললো যে এন্ট্রপির পরিবর্তনের কথা বললো। তাহলে আমার আর আগের জায়গায় যাওয়ার দরকার নেই, শুধুমাত্র প্রত্যেকটা ধাপে এন্ট্রপি করবো। মানে হচ্ছে হুবহু সেম কনসেপ্ট। শুধুমাত্র প্রথম ধাপে DS1, সেকেন্ড ধাপে DS2, থার্ড ধাপে DS3 এন্ড লাস্ট ওয়ান DS4। টোটাল এন্ট্রপি DS equals to DS1 plus DS2 plus DS3 plus DS4। তাহলে আমাদের টোটাল এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এটা। প্রত্যেকটা ধাপে ধাপে পরিবর্তন, প্রথম ধাপে পরিবর্তন, দ্বিতীয় ধাপে পরিবর্তন, তৃতীয় ধাপে পরিবর্তন, চতুর্থ ধাপে পরিবর্তন, এভাবে সবগুলোকে যোগ করে টোটাল যে পরিবর্তনটা সেটা আমরা বের করতে পারবো। এখন আসি এন্ট্রপির ফর্মুলা একটু মনে করাই দিই। DS ইকুয়াল টু আমরা জানি mLF ডিভাইড বাই T। এটা কার জন্য? গলনের জন্য।
ds ইকুয়ালস টু mlv ডিভাইড বাই t কার জন্য বাষ্পীভবন ds ইকুয়ালস টু ms ln t2 বাই t1 কার জন্য তাপমাত্রার পরিবর্তনের জন্য তবে এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে বাট আমি এখানে প্রমাণ তো অলরেডি দেখাইছি আমি এখানে করতেছি না আমি এখানে ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করব আর পরীক্ষার টাইম না থাকলে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে দিবা কোনো সমস্যা হবে না তবে ইন্টিগ্রেশন করাটা বেটার এবার আসি তাহলে আমরা এখানে একটা কাজ করব সেই কাজটা কি আমরা এখন একটা কাজ করি এখানে প্রত্যেকটার জন্য ক্যালকুলেশন করা শুরু করি তাহলে প্রথমত আসো এটা বরফ এটাও বরফ তাহলে বরফ থেকে বরফ মানে অবস্থার পরিবর্তন নাই তাহলে কার পরিবর্তন তাপমাত্রার পরিবর্তনের জন্য ফর্মুলা কি ms ln t2 বাই t1 বলে রাখি এই ফর্মুলায় t2 t1 কি t1 থেকে t2 তে এর মানে t1 ছিল প্রাথমিক t2 ছিল শেষ তাপমাত্রা t1 প্রাথমিক t2 শেষ ওকে দেন সেকেন্ড ওয়ান এখানে কি হচ্ছে বরফ থেকে পানি হচ্ছে মানে গলনের জন্য ফর্মুলা কি mlf ডিভাইড বাই t এই টিটা কোন তাপমাত্রা আমরা জানি গলার সময় কি তাপমাত্রা পরিবর্তন হয় না নির্দিষ্ট তাপমাত্রা থাকে ওই তাপমাত্রাটা হচ্ছে টি এবার আসো আমাদের এটা যে পানি থেকে পানি তাপমাত্রা পরিবর্তন 0 থেকে 100 এর মানে ফর্মুলা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন ms ln t2 ডিভাইডেড বাই t1 আর লাস্ট ওয়ান দেখো পানি থেকে বাষ্পে রূপান্তর হচ্ছে মানে বাষ্পীভবন তাহলে আমরা বলতে পারি mlv ডিভাইড বাই t এই টিটা হচ্ছে ওই কত তাপমাত্রায় বাষ্পীভূত হয় এখন আসো আমরা এবার ফর্মুলাটা একটু পরিবর্তন করি m তো সবার জন্য সেম s কোন অবস্থায় আছে বরফ তাহলে এটা হবে s বরফ তাপমাত্রা t1 t2 কি কোথা থেকে কোথায় গেল শুরু শেষ শুরু ছিল t1 শেষ t2 তাহলে লেখাটা ঠিক আছে এবার আসো এটা mli ডিভাইডেড t এই টিটা কোন তাপমাত্রা যে তাপমাত্রায় গলে কোন তাপমাত্রায় গলে t2 কারণ দেখো তার তাপমাত্রা ফিক্সড এখানে t2 এখানে t2 তাহলে আমরা দিব এখানে t2 এবার আসো 3 নাম্বার ধাপ তাপমাত্রার পরিবর্তন হয় অবস্থার পরিবর্তন হয় না তাহলে সে কোন অবস্থায় আছে ওয়াটার তাহলে আমাদের এটা কার জন্য পানির জন্য তাহলে আমরা বলতে পারি s টা পানির জন্য আর তাপমাত্রা কত থেকে কত হয় t2 ছিল t3 হয়ে গেল এবার t2 থেকে 3 তাহলে প্রাথমিক হচ্ছে t2 শেষ হচ্ছে t3 এন্ড লাস্ট ওয়ান এখানে পানি থেকে বাষ্প হচ্ছে কত তাপমাত্রা হচ্ছে t3 ওকে t3 এবারে কি করব ক্যালকুলেশন করব মানগুলো বসাই দিই m এর মান হচ্ছে 2 * s এর মান হচ্ছে 2100 * ln t2 বাই t1 সেটা হচ্ছে 273 ডিভাইড বাই 268 ক্যালকুলেশন করবে आंसर পেয়ে যাবে এবার m এর মান 2 * 336000 ডিভাইড বাই t2 এর মান কত 273 ক্যালকুলেশন করো आंसर পেয়ে যাবে এত জুল ওকে এখানে 2 s এর মান 4200 ইনটু ln t3 বাই t2 মান হচ্ছে 373 বাই 273 তাহলে 373 ডিভাইড বাই 273 ইকুয়ালস টু এত জুল এন্ড লাস্ট ওয়ান খেয়াল করে দেখো m 2 lv 2268000 ডিভাইডেড বাই t3 এর মান কত t3 এর মান হচ্ছে 373 তাহলে 373 ক্যালকুলেশন করো তাহলে তুমি आंसरটা পেয়ে যাবে সবগুলোকে যোগ করলে টোটাল এন্ট্রপির পরিবর্তন তোমাকে বের করতে হলে তুমি বের করে ফেলতে পারবা এটা হচ্ছে সবচেয়ে বড় ধাপ এবার পরীক্ষায় তোমাকে বললো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাহলে আমি আগে এটা মুছে ফেলি এখন এন্ট্রপির ম্যাথ আমাদের শেষ অর্থাৎ এই ম্যাথে টোটাল কয়টা ধাপ পাইছো 4টা এই 4টার বেশি ধাপ পরীক্ষায় কখনো হবে না পরীক্ষা হাইয়েস্ট ধাপ হবে কয়টা 4টা কারণ এর বেশি হওয়া সম্ভব বলবো না সম্ভব কারণ বাষ্পটাকে 100 এর উপরে তো বাষ্প বানানো যায় যেটা ইঞ্জিনে বানানো হয় বাট সেটা তোমাদের প্রয়োজনে তোমাদের এতটুকুর মধ্যে এনাফ তাহলে আমি জাস্ট একটু পরিবর্তনটা দেখাই পরীক্ষায় তোমাকে বললো পরীক্ষায় তোমাকে তো এত বড় ম্যাথ দিবে না এত বড় ম্যাথ দিলে আসলে অনেক টাইম লাগবে কারণ এখন এক সময় যখন সৃজনশীল ছিল না তখন একটা ম্যাথে 8 মার্কস 10 মার্ক এরকম দিত তখন এরকম বড় ম্যাথ আসতো কিন্তু বর্তমানে দেখা গেছে সৃজনশীলের 4 এর উপরে মার্কস নাই ওই কারণে এত বড় ম্যাথও দেয় না হ্যাঁ এখান থেকে তোমাকে ছোট ছোট দিবে যেমন তোমাকে পরীক্ষা বলা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তাকে আমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বানাইতে হবে পানি বানাইতে হবে তাহলে তুমি বলো কি করবা তাহলে তোমার কাজ হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটাকে আমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি বানাবো আমার টার্গেট কি 50 এর পানি এই 0 ডিগ্রি সেলসিয়াসের যে পানিটা আছে সেখান থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি বানাবো শেষ দুই ধাপে কাজ শেষ
এবার তোমার যতগুলা আমি টোটাল যতগুলা ধাপ হইতে পারে সব দেখাই দিছি। এবার তোমার যেখান থেকে যতটুকু তোমাকে পরীক্ষা 1 ধাপ দিতে পারে, 2 ধাপ দিতে পারে, 3 ধাপ দিতে পারে, সর্বোচ্চ 4 ধাপও দিতে পারে, তবে এটার চান্স খুবই কম। তবে ওইখান থেকে যে কোনো জায়গা থেকে দিতে পারে। বেসিক যদি ক্লিয়ার থাকে সমস্যা হওয়ার কথা না। তাহলে আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করি। এবার আমরা যদিও গতদিন বলছিলাম আজকে রেফ্রিজারেটর পড়াবো, কিন্তু মনে হয় না আজকে রেফ্রিজারেটর পড়ানো যাবে। আমি আসলে চাচ্ছিলাম যে আজকে তোমাদের কিছু ভালো ভালো ম্যাথ করাইতে, কারণ কালকে একদিনে যদি সব ম্যাথই করাই মাথাটা পাগল হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম যে আজকে কয়েকটা ভালো ভালো ম্যাথ করাই দিই, তাহলে ওই প্রেশারগুলো আগামী ক্লাসে পড়বে না। আগামী ক্লাসটা আমি স্লাইডে নিব, মানে আইসিটি ক্লাসগুলো যেভাবে নিব ওইভাবে অ্যানিমেশন আকারে নিব। তো আমি রেফ্রিজারেটর একটা অ্যানিমেশন বানাবো, আর সৃজনশীল ম্যাথ সবগুলো ওইখানে করা থাকবে। তাই আলটিমেটলি সুবিধা হবে, অল্প টাইমের মধ্যে প্রচুর প্র্যাকটিস করানো যাবে। হ্যাঁ, তো আজকে আমি জাস্ট এতদিন পর্যন্ত কিন্তু আমি ম্যাথ কম করাই নাই। হিসাব করে দেখো প্রত্যেকটা টপিক্সের ম্যাথ করানো আমার শেষ। এখন জাস্ট কি করব, এক্সট্রা যে ম্যাথগুলো তোমাদের লাগে সেগুলো আমি একটা একটা করাবো। হ্যাঁ, তাহলে আমি শুরু করি। আচ্ছা, তাহলে আমি শুরু করি। তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই, এটা আমার অ্যাডমিশনের খাতা। তোমরা হয়তো লেখাগুলো দেখলে মনে বুঝবা না। আমি যখন অ্যাডমিশন করছিলাম, অ্যাডমিশনে অনেক দ্রুত লিখতে হইতো, মানে নোট করছিলাম অ্যাডমিশনে। তো ওইখান থেকে কিছু ভালো ভালো ম্যাথ আমি চুজ করে রাখছি, এগুলা অ্যাডমিশনে নোট বানাইছিলাম আর কি। তোমাদের নোট কোনো দরকার নেই, তোমাদের আমি দিয়ে দিব সব। তাহলে দেখো আমি প্রশ্নটা একটু তুলি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে এক খণ্ড বরফ উপর হতে ভূমিতে পতিত হলো। এতে পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হওয়ায় বরফ খণ্ডটির 1/4 গলে গেল। বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে পতিত হয়েছিল, এটাই তোমাকে প্রশ্ন করা হলো। হ্যাঁ, এই ধরনের ম্যাথ পরীক্ষা আসে, এবং এই ধরনের ম্যাথ কিন্তু অনেক বেশি আসে। তবে অ্যাডমিশন এই ধরনের ম্যাথগুলো একটু বেশি আসে, আমার ইন্টারমিডিয়েটের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ইভেন আমি তোমাকে দেখাবো যে এই ধরনের ম্যাথ বোর্ডে আসছিল। তো একটু খেয়াল করি, আমরা প্রশ্নটা বুঝে ট্রাই করি যে আমরা কি কি করতেছি। প্রথমত আসি, এক খণ্ড বরফ উপর হতে ভূমিতে পতিত হলো। তাহলে একটু খেয়াল করে দেখো, দিস ইজ আওয়ার ভূমি, এটাকে আমি বলতেছি কি ভূমি। তাহলে আমার বরফটা আমার মনে করো ভূমি থেকে এখানে ছিল, এটা হচ্ছে আমার কি সেই বরফটা। তাহলে সে কতটুকু উপরে ছিল, বরফটা যতটুকু উপরে ছিল। আমাদের একবারে লাস্টের প্রশ্ন কি করছে দেখো, বরফ খণ্ডটি কত উচ্চতা থেকে পতিত হয়েছিল। তাহলে আমি ধরে নিলাম উচ্চতা হচ্ছে h। এর মানে তুমি বুঝতেই পারতেছো আমরা কি বের করব, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ h। এটা আমার কোশ্চেন, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ h, কত উচ্চতা থেকে বরফ খণ্ডটা পড়ছে। আর তোমার বললো এই বরফ খণ্ডটা এখানে আছে, বলা হলো এতে, তাহলে এখান থেকে সে পড়ে গেল। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো, আমার বরফটা এখান থেকে ভূমিতে পতিত হলো। তাহলে এই বরফটা সাপোজ যখন আমার এখানে ছিল, তখন তার মধ্যে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত ছিল না? জি ভাইয়া, যে বরফটা ভূমি থেকে ছিল মানে তার মধ্যে mgh পরিমাণ শক্তি কি আছে, সঞ্চিত আছে। এই পরিমাণ বিভব শক্তি কি আছে, সঞ্চিত আছে। সেই যতই নিচের দিকে যায় তার বিভব শক্তিগুলো কি গতিশক্তি রূপান্তর হয় না? তাহলে সে রূপান্তরিত হলো। তো আমাকে সেই জিনিসটা বললো। এখন এই বরফ খণ্ডটা যখন নিচের দিকে যাচ্ছে, বলা হলো এটা পতিত হলো। এই পতিত হওয়ার কারণে এতে পতন শক্তির, প্রথম কথা পতন শক্তির, তাহলে বলতো সে পতিত হওয়ার সময় তার শক্তি কত ছিল, mgh। কারণ যখন পতন শক্তি মানে কি, মানে এটা পতিত হওয়ার সময় যে শক্তিটা, ওই শক্তির যে পতন শক্তিটা, এই পতন শক্তি কত, mgh। এই পতন শক্তির 50% তাপে রূপান্তরিত হয়। মানে জিনিসটা হলো কি, এই পতন শক্তি যা সে পড়ার সময়
এই পতন শক্তি এর 50% তাপে রূপান্তরিত হলো। তাহলে আমি এভাবে বলতে পারি, আমি আমার সুবিধার্থে বলতে পারি mgh এর 50% কি হলো, তাপে রূপান্তরিত হলো, তাপে রূপান্তরিত হলো। এবার বলা হলো রূপান্তরিত হওয়ায় বরফ খণ্ডটির 1/4 গলে গেল। তাহলে বরফ খণ্ডের ভর আমরা কত জানি? জি না ভাই, জানি না। ধরে নিলাম বরফ খণ্ডের ভর m কেজি, তাহলে তার ভর কত কেজি? m কেজি। এখন এই m কেজি এর 1/4 কি হয়ে গেছে? গলে গেছে। তাহলে আমরা বলতে পারবো, আমরা এভাবে বলতে পারি m এর 1/4 অংশ, 1/4 অংশ কি হলো? গলে গেল। m এর 1/4 অংশ কি হলো? গলে গেল। কেন গললো? হ্যাঁ, এখানে হচ্ছে আসল কাহিনী। এটা তোমাকে এবার একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা আসি, তাইলে আমরা এখানে যে জিনিসটা বললো, তাহলে এক কথায় বরফটা যেহেতু এইচ পরিমাণ উপরে ছিল, তার মধ্যে শক্তি সঞ্চিত ছিল mgh পরিমাণ, যার ভর হচ্ছে m কেজি। এখন এই পতন শক্তি যা, সে পড়ার সময় তার 50%, তাহলে mgh এর 50% হিসাব করো তো। mgh এর 50% হিসাব করলে এমন হয়, 50% মানে হচ্ছে অর্ধেক, তাহলে আমাদের 1/2 ইন্টু mgh। এই পরিমাণ তাপে কি হলো? রূপান্তর হলো। এই পরিমাণ তাপে রূপান্তর হয়েছে, এর মানে কি বরফের তাপমাত্রা নিশ্চয়, বরফের মধ্যে নিশ্চয় এই পরিমাণ তাপ প্রডিউস হয়েছে। এই তাপ কি করবে? তাপ দিলে বরফ কি হয়? গলে। সে কিন্তু পুরোপুরি গলে নাই, কতটুকু বলছে? 1/4। তাহলে এই তাপটা কি করছে? বরফকে 1/4 গলাই দিছে। এবার আমরা আসি, এই m কেজি এর বরফটাকে যদি পুরোটাকে গলাই দিতে হয় কি পরিমাণ তাপ লাগে? অবশ্যই আমার f পরিমাণ তাপ লাগে, কারণ আমরা জানি বরফ গলনের জন্য আপেক্ষিক সূত্র হবে LF। এই LF মান হচ্ছে 1 কেজি গলানোর জন্য, তাহলে টোটাল m কেজি গলানোর জন্য কতটুকু তাপ লাগে? mLF। কিন্তু সে কি যে পরিমাণ তাপ উৎপন্ন করছে সেটা দিয়ে কি পুরো বরফটাকে গলাইতে পারছে? না ভাইয়া, পারে নাই। কতটুকু পারছে? তার 1/4 এত অংশ পারছে। এর মানে বলতে হাফ mgh কত? mLF। তাহলে আমি আবার বলতেছি, পতন শক্তির 50% কি করছে? বরফটাকে 1/4 গলাই দিছে। তাহলে এটা হচ্ছে পতন শক্তির 50%, মানে অর্ধেক। আর এটা হচ্ছে বরফ গলার জন্য কতটুকু লাগে, আর তার 1/4, কারণ সে পুরোপুরি গলা নেই, 1/4 গলছে। এই গলাটা কার জন্য গলছে? যে পরিমাণ তাপ প্রডিউস হয়েছে তার জন্য। এর মানে আমরা বলতে পারি যে পরিমাণ তাপ প্রডিউস হয়েছে সেটা নিশ্চয়ই এটা সমান, কারণ 1/4 গলার জন্য এই পরিমাণ তাপ লাগে, আর এই পরিমাণ তাপ সে কোত্থেকে পাইছে? এটার কনভার্সন থেকে। তাহলে আমরা বলতে পারি এটা সমান এটা। তাহলে খেয়াল করে দেখো, যদি এটা হয় তাহলে আমার m কাটাকাটি, এখান থেকে বলতে পারি 2 × 4। তাহলে বলা যায় কি? বলা যায় GH ইকুয়ালস টু হচ্ছে কত? LF ডিভাইড বাই 2। তাহলে H ইকুয়ালস টু কি হবে বলো তো? LF ডিভাইড বাই 2G। LF এর মান আমরা জানি কত? LF এর মান আমরা জানি 336000 ডিভাইডেড বাই 2 × 9.8। ক্যালকুলেশন করলে তুমি আনসার পেয়ে যাবা। এটা হচ্ছে আমার আনসার। এবং আমার আনসারটি একটু দেখি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো। এখানে তোমাদেরকে একটু একটা জিনিস বলে রাখি, এখানে ওরা বলে দিছে বরফ গলনের যে আপেক্ষিক সূত্র তাপ। আচ্ছা, এটা আমরা এখানে না বলি, এটা আমরা চলদরিতে বলবো, কারণ ওইখানকার একটা অংশ। তাহলে আমরা বলতে পারি এতটুকু দিয়ে খুব ইজিলি তোমার উচ্চতাটা বের করা যায়। অনেকের কাছে এটা অনেক কমপ্লেক্স মনে হতে পারে, আশা করি এখন আর সেই কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে না, কারণ তাহলে তোমরা বুঝতেই পারতেছো আমরা চাইলে কি করতে পারি, এভাবেও আমরা কাজগুলা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা আমাদের এতটুকু গেল। এরপর আমরা আরেকটা ম্যাথ করব।
অর্থাৎ একই টাইপসের আমরা ম্যাথ করে ফেলি। তাহলে আমরা ম্যাথের প্রশ্নটা তুলি, তারপর ম্যাথটা আমরা করাই দিব না। দেখো তাহলে প্রশ্নটা খেয়াল করো, বলা হলো 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত, এত বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট, একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে, কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তরিত হলো, তাপে রূপান্তরিত হলো, তাপে রূপান্তরিত হলো। বলা হলো বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে। বলা হলো এস অফ সীসা, মানে সীসার আপেক্ষিক তাপ 126 জুল পার কেজি পার কেলভিন। আর তোমরা একটু কাজ করিও, পারলে সীসার আপেক্ষিক তাপ 126 এটা মুখস্থ রাখিও, অনেক সময় এমসিকিউ চলে আসতে পারে, কারণ সীসাটা অনেক বেশি ফেমাস একটা ম্যাটেরিয়ালস। তো একটু খেয়াল করে দেখি, তাহলে আমাকে বললোটা কি। তাহলে আমার এখানে দেখো তোমাকে বললো 200 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত একটি সীসার বুলেট। তাহলে বুঝতে পারতেছি বুলেটের বেগ কত। তাহলে আমরা এখানে লিখে ফেলি, বুলেটের বেগ v = কত, 200 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার গিভেন ডেটা। হ্যাঁ, এবার আসি, বুলেট কোথাও না থামিয়ে দেওয়ার ফলে, আমাদের কোথাও থামিয়ে দেওয়ার ফলে, মানে আমার বুলেটটা আসতেছে, মনে করো বুলেটটা এখানে এসে থেমে গেল, তাহলে এই থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে রূপান্তর হলো। কারণ সীসা যখন ধাক্কা দিচ্ছে বুলেটটা, সীসার বুলেট, তার একটা গতিশক্তি আছে না? অবশ্যই আছে। যে ভাই তাহলে সেই গতিশক্তিটা কত বুঝতে পারতেছি আমরা, সেই গতিশক্তি আমরা বলতে পারি কত, 1/2 mv², যেহেতু তার বেগ হচ্ছে v। তাহলে ওই বুলেটটা যখন আঘাত করতেছে ওই মুহূর্তে তার গতিশক্তি 1/2 mv²। বলা হলো ওই সম্পূর্ণ গতিশক্তি কিসে রূপান্তর হলো, তাপে রূপান্তর হলো। তাহলে তাপে যদি রূপান্তরিত হয় তাহলে বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে। কারণ যেহেতু তাপে রূপান্তরিত, বুঝতে পারতেছে এত জোরে একটা ধাক্কা দিল, এই বুলেটের গতিশক্তি যদি তাপে রূপান্তর হয় তাহলে নিশ্চয়ই সে তাপ পাইছে, তাপ পাইলে তাপমাত্রা কি হয়, বাড়ে। কতটুকু বাড়ে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি তাপের ফর্মুলা কি, যেহেতু তাপমাত্রা বাড়ে এর মানে ফর্মুলা কি, ms ডেল্টা টি। তাহলে আমরা বলতে পারি ডেল্টা টি পরিমাণ তাপমাত্রা বাড়াইতে হলে কিউ পরিমাণ তাপ লাগে। তাহলে আমি ধরে নিলাম আমার তাপমাত্রা বাড়ছে ডেল্টা টি, তাহলে এই ডেল্টা টি পরিমাণ তাপমাত্রা বাড়ানোর জন্য কতটুকু তাপ লাগবে, কিউ। আর এই কিউটার যোগান দিবে কি, গতিশক্তি। কারণ যেই পরিমাণ গতিশক্তি সেটাই আমার তাপে রূপান্তরিত হয়। তাহলে আমরা বলতে পারি গতিশক্তিটা কিসে রূপান্তর হয়, তাপে। তাহলে গতিশক্তি কত, 1/2 mv² তাপ কত, ms ডেল্টা টি। তাহলে আমরা এখান থেকে mm চলে যাবে, তাহলে ভরের উপর ডিপেন্ড করতেছে না, কার মান বের করতে হবে, তাপমাত্রা কত বৃদ্ধি পেলো, দ্যাট মিন্স ডেল্টা টি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা টি, তাহলে এটা হচ্ছে v²/2s। ক্যালকুলেশন করো, v এর মান হচ্ছে 200 200² ডিভাইডেড 2 * s, সেটা দেওয়া আছে 126। ক্যালকুলেশন করলে आंसर পেয়ে যাবা। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2010 সালে আসছে, আবার যশোর বোর্ড 2006 সালে আসছে। অর্থাৎ এই ধরনের ম্যাথ আমাদের পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এখন আমাদের এই দুইটা ম্যাথ তো আমি করলাম। হ্যাঁ, এই দুইটা ম্যাথ যেহেতু করছি, এবার তুমি এই ধরনের ম্যাথ আরো পারবা। তবে আমি আর করাবো না, সেগুলো হচ্ছে আমি হোমওয়ার্ক দিব, যে তোমাদেরকে এই ছবিগুলো আমি দিয়ে দিব, যে আমার শিটের মধ্যে এগুলো থাকবে, আমি গ্রুপের মধ্যে ছবিতে দিয়ে দিব এই ম্যাথগুলো তোমাকে যে কাজটা করতে হবে, মানে এখন যে দুইটা ম্যাথ করালাম না, কয়েকটা ম্যাথ করালাম না, এগুলোর নিয়মে এগুলোও করতে হবে। তো সেগুলো আমি তোমাদেরকে সলভ সহ আমি ছবি দিয়ে দিব, তোমরা করে নিবা। আর আমি যখন শিট দিব, আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিট দিয়ে দিব, শিটের মধ্যে সব কিছু থাকবে। এখন কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করো। কারোর প্রশ্ন থাকলে বলো, তাহলে আমি প্রশ্নের আনসারগুলো দিয়ে দিই।
আচ্ছা, শাহরিয়ার হোসেন ওফি এলবি কি 2268000? হ্যাঁ, তাহলে আমি মনে হয় হয়তো লিখের সময় একটু বলেছিল। এলবি এর মান সবসময় 2268000, মানে সবসময় বলতে পানির জন্য অনলি। আচ্ছা, তন্ময় দাস যে ফার্স্ট মেতে হাফ এমজিএইচ ইকুয়ালস টু 1/4 এমএলএফ হইল কিভাবে? হাফ এমজিএইচ ইকুয়ালস টু 1/4 এমএলএফ হইল কিভাবে, এটা তার প্রশ্ন যে আমার কেন এটা হইলো। দেখো, তোমাকে সেখানে ফার্স্ট মেতে বলা হয়েছিল কোন একটা এখানে বরফ আছে, এই বরফটা মনে করো হাইট হচ্ছে আমাদের এই উচ্চতায় আছে, তাহলে এই পয়েন্টে তার কি পরিমাণ শক্তি আছে? এমজিএইচ। এই শক্তি নিয়ে সে নিচের দিকে পতিত হয়। তো তোমাকে বলা হলো এই পতন শক্তির 50% কি হয়? তাপে রূপান্তরিত হয়। তাহলে এই পতন শক্তির 50% মানে কি? তাহলে আমরা বলতে পারি 50% অফ mgh, এর মানে 50% ইনটু mgh, তাহলে আমরা বলতে পারি হাফ mgh। তাহলে এই শক্তিতে কিসে রূপান্তর হয়? এটা কিসে রূপান্তর হয়? এই পতন শক্তির যে 50% সেটা কিসে রূপান্তর হয়? সেটা আমাদের তাপে রূপান্তর হয়। সেটা কিসে রূপান্তর হয়? তাপে। এই যে সেটা তাপে রূপান্তর হয়, তাপে রূপান্তর হয়ে ওই তাপটা কি করে? ওই তাপটা যে কাজটা করে, বরফের 1/4 অংশ গলায়। মানে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই তাপের কারণে বরফের 4/1 অংশ গলে যায়। তাহলে এখন আমার কথা হচ্ছে এই একটা mkg বরফকে গলাইতে কি পরিমাণ তাপ লাগে? mlf। তাহলে সে তো পুরো গলে না, 4/1 গলে, তাহলে তাকে 4/1 গলাইতে হলে 4/1 তাপ লাগবে। তাহলে এই তাপ উৎপন্ন তাপ যদি এটার সমান না হয় তাহলে কি সে এতটুকু গলাতে পারবে? জি না ভাইয়া, কারণ তোমাকে বলছে এটা তাপে রূপান্তর হয়, ওই রূপান্তরিত তাপ বরফের 4/1 অংশ গলায়। তাহলে বরফের 4/1 অংশ গলানোর জন্য তাপ লাগে 1/4 mlf। এই পরিমাণ বরফকে গলানোর জন্য লাগে 4/1 অংশ। আর যা লাগে সে কে দিছে? ওই যেটা কনভার্ট হয়েছে সেটা। তাহলে আমরা বলতে পারি হাফ mgh। এই পরিমাণ শক্তি যেটা ছিল সেটা বর্তমানে তাপে রূপান্তর হলো। এই দুইটা সমান হলে এখান থেকে ক্যালকুলেশন করে এইটা বের করা যায়। আচ্ছা, তাহলে আশা করি কারো আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা ক্লাস এখানে শেষ করি, যে আমাদের আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের তাপগতিবিদ্যা শেষ হয়ে যাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের স্থির তড়িতে কিন্তু আমি পুরা বেসিকটা ইউটিউবে পাবলিক করে রাখছি, মানে যে কেউ চাইলে দেখতে পারবে। তো তোমরা অবশ্যই স্থির তড়িৎ পুরোটা একটু দেখে নিবা, দেখে নিলে সুবিধা। কারণ সেকেন্ড পেপারে কিন্তু ফিজিক্সের সিলেবাস হিউজ বড়। ফিজিক্স সেকেন্ডে যেমন তাপগতিবিদ্যা দেখো, দেখতে মনে হচ্ছে ছোট চ্যাপ্টার, তুমি উল্টে দেখো কয়েকটা পেজ মনে হবে, কিন্তু আজকে কি পরিমাণ ক্লাস লাগছে তুমি নিজেই চিন্তা করে দেখো। মনে হবে ছোট, কিন্তু বেসিক খুবই বেশি। আর এমনি সেকেন্ড ইয়ারের বইটা দেখলে আমার নিজের কাছে ভয় লাগে যে আমি কেমনে শেষ করাবো, কত মোটা বই তুমি দেখো। তাহলে যে এখন যে মোটা করছে, আমাদের সময় বইটা মনে এরকম ছিল, আর এখন মনে 3 গুণ করছে। তো আমার কথা হচ্ছে যতটুকু করছে তোমাকে পড়তে হবে, বাট পড়তে হলে তোমার ওই যে একটু আগাই থাকতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমি স্থির তড়িৎ দিয়ে দিছি, স্থির তড়িৎ দিছি মানে কি, ওইটা যদি আমি এমনি ক্লাস নিতে যাই 1 মাস লাগবে, তাহলে তোমার 1 মাস আমি বাঁচাই দিচ্ছি। তো আলটিমেটলি আমি এখানে ক্লাস নিলে তো সেম টাইপসের ক্লাস নিব, তো তোমরা স্থির তড়িতের ক্লাসগুলো করে ফেলো। আর আমি এই আমাদের আজকে তো সোমবার, এরপর বুধবার আমি তাপগতিবিদ্যা শেষ করার পর আগামী শনিবার থেকে আমার চলতড়িৎ শুরু। মানে আজ চলতড়িতে কিন্তু আমি সার্কিটের একটা ভিডিও দিছিলাম ইউটিউবে, ওই সার্কিটের ভিডিওটা তোমাকে দেখে নিতে হবে। আর গত বছর যারা আমাদের কোচিংয়ে, যখন গত বছর ফ্রি ক্লাস চলছিল, ওই ফ্রি ক্লাসের সময় কিন্তু আমি ঠিক সেম ক্লাসটা দিছিলাম। যারা করছিল তারা একটু দেখে নিও, আর যারা করো নাই তারাও দেখে নিও। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।